তুমি তোমার দেশকে কিভাবে চিনো বলো তো? এই যে মানুষ চিনার বিষয় আছে, আমরা তো দুনিয়াতে অনেক দশক কাটায় দিলেও অন্য মানুষকে চিনতে পারি না। অন্য মানুষকে দূরে রাখো, আমরা নিজেরাই নিজেদেরকে কয়জন বা চিনি। যেখানে নিজেদেরকে একটা মানুষকে একটা ইন্ডিভিজুয়ালকে চিনতে আমাদের হয়তো বা জীবন পার হয়ে যায়, সেখানে তার দেশকে কীভাবে চেনা যায়? ইম্যাজিন একটা দেশ যদি একটা ব্যক্তির মতো হইতো, যার একটা ক্যারেক্টারিস্টিক আছে, একটা ওয়ে অফ ফাংশনিং আছে, কোনো একটা ব্র্যান্ডিং আছে, যেটার কারণে সে বেশ পপুলার অন্য কান্ট্রিজের কাছ থেকে, তাহলে কীভাবে তুমি তোমার কান্ট্রিকে চিনতা? আমি এক্সপ্লেন করতে চাই যে আমি কিভাবে আমার দেশকে বোঝার চেষ্টা করতেছি। কারণ আমরা সবাই দেশকে নিয়ে কোনো না কোনো সময় ভাবছি, এবং এই ভাবনাগুলো আমরা নিজেদের জায়গা থেকে করছি। অ্যান্ড মাই এফর্ট হচ্ছে যে এই যে ভাবনাগুলো আমরা যে দেশকে নিয়ে ভাবি, সবাই কিছু কমন চিন্তা ধারণা করতেছি। কনক্লুশন অনেকের হয়তো বা সেম, যে শিক্ষা ব্যবস্থার আর উন্নয়ন দরকার, কিংবা বিদেশে সবাই চলে যাচ্ছে ব্রেন ড্রেন। এই কনক্লুশনগুলো মোটামুটি আমাদের সবার জানা না, বাট যেভাবে চিন্তা করে আমরা এই কনক্লুশনে আসতেছি, এইটা আমার মনে হয় এক্সপ্লেন করা দরকার আছে। এই জিনিসটা যেহেতু আমরা সবাই সবারটা জানি না, তাই আমি আমারটা শেয়ার করতেছি যে কীভাবে আমি চিন্তা করতেছি এবং হয়তো বা সেম কনক্লুশনে আসতেছি। বিফোর আই বিগিন, একটা মজার সাইকোলজিক্যাল ফ্যাক্টর হচ্ছে যে আমরা হয়তো বা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি নিয়ে দিন রাত 24 ঘন্টা উঠতে বসতে গালিগালাজ করতেছি, বাট ওই একই কথাই যদি বাইরের একটা অন্য ডিফারেন্ট ইনস্টিটিউশনের মানুষ আমাদেরকে বলে, তেলে বেগুনে কড়াইতে মোবিলে আমরা জ্বলে উঠি। ঠিক আছে, ইটস কাইন্ড অফ ফানি আমার জন্য, যে ইউনিভার্সিটিতে পড়ছে, টিচারদের নিয়ে আমরা কমপ্লেন করেই যাচ্ছি, সাবজেক্ট নিয়ে আমরা কমপ্লেন করেই যাচ্ছি, বাট যেই মোমেন্টে বাইরের একটা মানুষ ওই সেম কথাটাই বললো, আমরা নিতে পারতেছি না। এটার ন্যাশনাল সেন্সে এটাকে কীভাবে দেখা যায়? তোমারই ফ্রেন্ড তোমার সাথে বসে টঙের দোকানে চা খায়, গল্প করে, আড্ডা দেয়। এক সময় ফ্রেন্ডটা গেল কোথাও, জার্মানি, ইউএস, ইউকে কোথাও গেল আর কি, যে সে একই কমপ্লেনটা করতেছে, বাট না, তোমার তখন আর গায়ে লাগতেছে জিনিসটা, যে না, আরে বিদেশ যে তুই দেশের এগেনস্টে কথা বলতেছিস, নিমক হারাম। আরে তোমার সাথে যখন সে দেশে বসে চা খাইতো, সেম কমপ্লেনটাই তো তোমরা দুজনই করতা। এই জাস্ট ওখান যে সে একটু বিদেশে গেছে, এই জন্য ওকে তোমার সহ্য হচ্ছে না। সো এটাই একটা হিউম্যান নেচার, যে আমরা নিজেদের দেশ কিংবা নিজেকে নিয়ে, নিজের ফ্যামিলিকে নিয়ে, নিজের পরিপার্শ্ব নিয়ে অনেক বেশি কমপ্লেন করতে পছন্দ করি। ইটস জাস্ট বাইরে থেকে যখন কেউ জিনিসটা বলে, আমাদের জাস্ট ছাদ করে ওঠে। এখন সেটা জায়গায়, বাট ওভারঅল আমাদের মনে হয় একটা ডিলিউশন থেকে বের হওয়া আসা দরকার, যে কোনটা আমাদের স্ট্রেংথ, কীভাবে আমাদের খেলা উচিত। আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য ফান্ডামেন্টালস প্রবলেম, যে অনেক সময় আমরা বিভিন্ন জিনিস, আমরা ইউটোপিয়ার কথা বলি, যে এইটা বাস্তবায়ন করা দরকার, ওইটা বাস্তবায়ন করা দরকার, বাট বাবা একটু ডিলিউশনাল হলে তো সমস্যা। তোমাকে তো দেশটাকে আগে বুঝতে হবে। আমি আমার একটা হট টেক দিই, তারপর আমি শুরু করতেছি। ঠিক আছে, যে অনেক মানুষ বিদেশে যায়, অনেক কিছু দেখে, এবং অফকোর্স এই এক্সপিরিয়েন্সগুলো এক্সট্রিমলি ভ্যালুয়েবল, কিন্তু আমার মনে হয় অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো বাংলাদেশে একদম এসে কুপকাত হয়ে যায়, একদম ফ্ল্যাট ফেল করে। কারণ বাংলাদেশের কালচারাল অ্যাসপেক্টটা কিংবা দেশকে না চিনে আমরা বিদেশের প্র্যাকটিসগুলো দেশে অ্যাপ্লাই করার চেষ্টা করি। এর ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পলস হচ্ছে এডুকেশনে। আমি একটা জিনিস তোমার মাথায় আজকে, এটা তুমি একটু কশাস রাখো, রাইট? কারণ এটা কিন্তু একটা বেশ বড় একটা কথা আমি বলতেছি, এটা কারণে তুমি অনেক ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারো। বাট একটা জিনিস এরপর থেকে তুমি সবসময় খেয়াল রেখো, বিদেশে শিক্ষা ব্যবস্থা যত কিছু তারা ইমপ্লিমেন্ট করার কথা দেশে বলে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ওয়ান অফ দ্য মেইন রিজনস মোস্ট অফ ইট ওয়ন্ট সাকসিড বিকজ অফ ক্লাস সাইজ। একমাত্র আমি জাস্ট খুব সিম্পলি একটা লাইনে জিনিসটা বললাম। তুমি অনেক কিছু বলতে পারো, কোয়ালিটি, ম্যাটেরিয়াল কোয়ালিটি, শিক্ষক কোয়ালিটি, ইনফ্রাস্ট্রাকচার, বহুত কিছু বলতে পারো। আমি তোমাকে এক লাইনে বললাম, ক্লাস সাইজ যদি তুমি 10-12 জনের বেশি রাখো, কোয়ালিটি এমনিই ড্রপ করে। এবং এরপর থেকে যে কেউ যখনই কোনো সাজেশন তোমাকে দিবে, তুমি জাস্ট চিন্তা করে দেখিও তো, যে 10-12 জনের ক্লাসরুমে যেটা অ্যাপ্লাই করে ফিনল্যান্ড কিংবা নিউ ইয়র্কে কোনো একটা স্কুল কলেজ বড়সড় রেজাল্ট পাইছে, ওই সেম রেজাল্টটা কি বাংলাদেশে অ্যাপ্লাই করা সম্ভব হবে? তারপর তুমি ওটা ইভ্যালুয়েট করো। তো আমি এটা কেন বললাম? কারণ আমার কাছে মনে হয় বিভিন্ন আইডিয়া বৈশ্বিক পার্সপেক্টিভে অ্যামেজিং মনে হয়, যে আরে বাহ, জাপানে তো এত সুন্দর করে জাস্ট 2টা লিফট রাখলাম, সবগুলো মানুষ উঠে গেল। বাংলাদেশে তো হইবে না ভাইয়া, ধাক্কা দেখতে হবে এটার সামনে। সো বোঝা লাগবে যে দেশটা আমাদের কেমন, ওই অনুযায়ী কী ব্যবস্থা নেওয়া লাগবে। দ্যাটস দ্য কনটেক্সট অফ ইট। সো লেটস বিগিন, যে দেশকে আসলে আমি কীভাবে বোঝার চেষ্টা করতেছি। দেশকে বোঝার কারণ হচ্ছে, আমরা সবাই কোনো না কোনো সময় একটা জিনিস ভাবছি, যে দেশে আমার রোলটা কী, হোয়াট রোল অ্যাম আই প্লেইং। আমার কাছে মনে হয় অনেকজন মানুষ বাইরে চলে যাচ্ছে, এবং আমি জিনিসটা কখনো খারাপ, আমি কিন্তু তাদেরকে ভিলেন বনি নেই, ভিলেন বলতেছি না আমি তাদেরকে, ব্রেন ড্রেন ইজ এ প্রবলেম, বাট যারা যাচ্ছে তাদেরকে আমি ভিলেন বানাই নেই।
বিকজ দে হ্যাভ ভ্যালিড রিজনস। এবং আমার কাছে মনে হয়েছে যে অনেক সময় তারা এমন কোনো রোল পায় নাই যেটাতে তারা বিলং করছে, যে আমি দেশে থেকে কী করব, এমন এক্সট্রা কী আমি দিতে পারবো দেশটাতে যেটা দেশের দরকার আছে। আমি একটা সেম জবের জন্য অ্যাপ্লাই করতেছি, কম্পিট করতেছি, যেটার জন্য আরও 1000টা মানুষ আছে, আমি না থাকলেও তো হবে হয়তো বা। যাই হোক, ওই চিন্তাভাবনাগুলোতে পড়ে গেলাম। সব ফার্স্টে আসি যে দেশ নিয়ে আমার ফার্স্ট তালিম কবে হয়েছে, যখন আমি একটা ওয়ার্ড শিখছি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ, অ্যান্ড এটা ফার্স্ট শুনছি এটা, তারপর শুনলাম যে ও খালি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি না, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রিজ কিংবা ডেভেলপিং কান্ট্রিজ এগুলোও আছে। অ্যান্ড ইভেনচুয়ালি শিখতে শিখতে জানতে পারলাম যে ও আমরা তো ডেভেলপিং কান্ট্রি। তখন ছোটোবেলা যখন শিখছি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, অনেকে খুব গুছায় বলে যে ডেভেলপিং কান্ট্রি, বাট তাদের মনে মনে যেটা বলে যে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমাদেরকে বলে, ঠিক আছে। তো তখন আমার একটা বোধোদয় হইলো যে আচ্ছা ঠিক আছে, আমি তো সপ্তাহে 5 বেলা জাতীয় সঙ্গীত গাইছি, দেশকে ভালোবাসতে হবে, এটা সবই শিখছি, বাট আই রিয়েলাইজ যে আমি এমন একটা দেশের জন্মাইছি যে দেশটা আসলে বৈশ্বিক যদি কম্প্যারিজন করি, গ্লোবাল কম্প্যারিজনে আসলে আমরা আনফর্চুনেটলি রুম ফর ইমপ্রুভমেন্ট আছে, লেটস গো উইথ দ্যাট। আমি তো একটু একটু কমিউনিকেশন স্কিলস খাটাচ্ছি, আমি এখানে নেগেটিভ ওয়ার্ড ইউজ করতেছি না। আমি যেভাবে আমাদের এসএসসি এইচএসসি এখন ওই বিভিন্ন A+, A গ্রেড, অনন্য, অপূর্ব বিভিন্ন যে কথা বলা হচ্ছে, মানে এই ল্যাঙ্গুয়েজ, সফট ল্যাঙ্গুয়েজ, যে স্পেডকে স্পেড না বলা, ডিরেক্টলি একটা কথা না বলে কত ঘুরে পেঁচায় সফটভাবে বলা যেন মানুষ অফেন্ডেড না হয়, এই ল্যাঙ্গুয়েজটা যে কী একটা জিনিস, যাই হোক, দ্যাটস এ টপিক ফর অ্যানাদার ডে। সো আমি ইভেনচুয়ালি বুঝতে পারছি যে আমাদের দেশটাতে দের ইজ এ টান অফ রুম অফ ইমপ্রুভমেন্ট। তো আমরা মেইন ক্যারেক্টার যে না, এটা আমি বুঝতে পারছি, ইভেন দো উই হ্যাভ মেনি নাইস থিংস, অ্যামেজিং থিংস। ওকে, সেকেন্ড জিনিস দেখলাম যে আচ্ছা ঠিক আছে, আমাদের তো মুক্তিযুদ্ধ হয়েছে, এটা তো আমাদের প্রাইড, এটা আমাদের গ্লোরি, রাইট, যে আমাদের অনেক কষ্ট করে আমরা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করছি। বাট আই অলসো রিয়েলাইজ যে হ্যাঁ, এটা অসাধারণ একটা ফিট, বাট অ্যাট দ্য সেম টাইম পৃথিবীতে অনেক দেশও আবার স্বাধীনতা অর্জন করছে, এবং যারা করছে আমার তাদের প্রতি রেসপেক্ট অনলি বাড়ছে। বাট অ্যাট দ্য সেম টাইম আই রিয়েলাইজ ও আচ্ছা ঠিক আছে, সো অনেক দেশই এভাবে স্বাধীনতা অর্জন করছে, সো যারা করছে দে আর অ্যামেজিং। এরপরে আমি একটা জিনিস দেখলাম, আচ্ছা ঠিক আছে, ভাষার দিক থেকে কী আছে। এই দিক থেকে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনেক দেশই তাদের মাতৃভাষা নিয়ে লড়াই করছে, বাট আমাদের কারণে আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস এইটা আসছে, এইখানে আমার খুব ভালো লাগছে। ও আচ্ছা ফাইন, ইয়েস উই গট সামথিং, ভালো লাগছে তখন। তো এইভাবে শুরু হইলো। এরপর আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, যখন আমি ট্রাভেল করা শুরু করলাম ইন ইউনিভার্সিটি লাইফ, তখন বিভিন্ন জায়গায় লেকচার সেমিনার দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ডাকলো ফরচুনেটলি, তো ঢাকার বাইরে যাওয়া শুরু করলাম। যদিও তার আগে ছিলাম কয়েকটা জায়গায়, বাট তখন অ্যাকচুয়ালি ট্রাভেল করা শুরু করলাম এবং বিভিন্ন ক্যাম্পাস দেখা শুরু করলাম। আমার চ্যানেলে ওয়ান অফ দ্য কি প্লে লিস্ট হচ্ছে আমার ক্যাম্পাস ট্যুরস, অ্যান্ড বিভিন্ন ক্যাম্পাস আমি দৃশ্যায়ন করার চেষ্টা করি, বিকজ আজকে আমি এক্সপ্লেন করবো কেন, কারণ এটা আমার লাইফের একটা ফান্ডামেন্টাল শিফট আনছে। এইটার মাধ্যমে আমি সর্বপ্রথমে বুঝতে পারছি যে আমার বেড়ে ওঠা অনেক প্রিভিলেজের মধ্যে আমার প্রিভিলেজটা কী ছিল। আমি প্রচণ্ড পরিমাণে প্রিভিলেজ নিয়ে বড় হয়েছি। কেন বলতেছি, কারণ আমার যতগুলো জায়গায় আমি পড়াশোনা করছি সব জায়গায় বেঞ্চ ছিল এবং ক্লাসের টিচার ছিল। এইটা যে কত বড় একটা প্রিভিলেজ, এটা যখন আমি ট্রাভেল করছি, বিভিন্ন জায়গায় গেছি, ঢাকার বাইরে, বাংলাদেশের মধ্যে, তখন আমি বুঝতে পারছি। বিভিন্ন ইউনিভার্সিটি যখন আমি গেছি, আমি যখন ডেস্ক টেবিল দেখছি, তখন আমি বুঝছি ও আমি তো ভাই অনেক প্রিভিলেজ জায়গা থেকে ভালো এডুকেশন নিয়ে পার হয়েছি। কারণ আমি জানতাম না যে সব জায়গায় যে আমি যেগুলো নিয়ে কমপ্লেন করছি, ডেস্কটা একটু নাড়াচাড়া কেন, একদিকে কেন হাতলটা, টিচার কেন 5 মিনিট দেরিতে আসলো, কেন সিলেবাস এত বড়, এই যে জিনিসগুলো নিয়ে যে কমপ্লেন করছি, আমি যখন অন্য জায়গায় গেছি, যখন দেখছি টিচার আসেই না ক্লাস নিতে, তখন আমি বুঝতে পারছি যে ও আচ্ছা, লাইফ ইজ ডিফারেন্ট। এবং এই পার্টটা বোঝা খুব দরকার। আমি বিভিন্ন ক্যাম্পাসে যাই, ক্যান্টিনটা দেখি, তাদের কমন রুমটা দেখি, তাদের লাইব্রেরিটা দেখি। কেন দেখি আমি বুঝাই। আমাকে যখন ক্যান্টিনের কথা বলা হয়, আমার মাথায় ভাসে হচ্ছে ওই হট ডগসগুলো আছে, কিংবা বানস আছে, এইটা, কিংবা ওই কতগুলো স্পেশাল দিনে আমাদের ওই খিচুড়ি থাকতো, এইটা, চেয়ার টেবিল। তো আমার কাছে ক্যান্টিন মানে হচ্ছে একটা টাইলস দেওয়া একটা রুম, যেখানে বসার জায়গা আছে, যেখানে অকেশনালি বেশ ফ্যান্সি ফুড হয়, হট ডগস টকডগস পাওয়া যায়।
বিভিন্ন জায়গায় ক্যান্টিনস বলতে সিঙ্গারা সামুচা, কিছু জায়গায় ক্যান্টিন বলতে খালি ভাত স্পেশাল দিনে, সপ্তাহে 3 দিন হয়তো বা গরুর মাংস দেয় এখানে। তো যখন একটা ওয়ার্ড উচ্চারণ করা হয় যে ক্যান্টিন, আমার মাথায় হটডগ, কারো মাথায় খিচুড়ি, কারো মাথায় রুটি, এক একজনের মাথায় এক একটা জিনিস আসতেছে, কারণ সে যেই জায়গা থেকে বড় হয়েছে। আমাদের দেশটা বেশ বড়সড় একটা দেশ, এবং প্রতিটা মানুষের কাছে প্রতিটা ওয়ার্ডের একটা ডিফারেন্ট মিনিং আছে। আমার ক্ষেত্রে যখন তুমি আড্ডা বলো, আমার আড্ডা বলতে আমি বুঝি যে কোনো একটা ফ্রেন্ডের বাসায় যে আড্ডা দেওয়া কিংবা কোনো একটা রেস্টুরেন্টে যে আড্ডা দেওয়া। আর আমি এটা বুঝতে পারছি যে অধিকাংশ মানুষের জন্য আড্ডা এটা না। আড্ডা হচ্ছে তারা চায়ের দোকানে যায়, টঙে যায় আড্ডাটা দিচ্ছে, কিংবা পুকুর পাড়ে যায় তারা আড্ডাটা দিচ্ছে, কিংবা তারা একটা মাঠে বসে তারা আড্ডাটা দিচ্ছে। এইভাবে না আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে ও আচ্ছা, আমার এক্সপিরিয়েন্সে আমি বাংলাদেশকে যেভাবে চিনি, আমার দেশটাকে যেভাবে চিনি, দেশটা আসলে এর চেয়ে অনেক বড়, অনেক বেশি ডাইভার্স। এবার আমি এটা বলবো না যে আমি দেশকে ভুল চিনি, ইটস জাস্ট আমি দেশের একটা অংশকে চিনি। এবার এটাই প্রবলেম হয়ে দাঁড়ায়, এবং এই জিনিসটা মানুষ বুঝতে চায় না। অনলাইনে এটা না বুঝার কারণে মানুষ প্রচুর মূর্খতার পরিচয় দেয়। আমি বিষয়টা এক্সপ্লেন করি। মনে করো একটা খুবই প্রিভিলেজড মানুষ অনলাইনে একটা পোস্ট দিল যে আরে আই মিস দোজ কফি ডেজ, যেখানে যে ফ্রেন্ডসটা চিল করতে পারতেছি না। সাথে সাথে মানুষ আসে তাদেরকে গালিগালাজ করবে, ওরে আসছে কালো টাকার অধিকারী, কফি ছাড়া তার চিল হয় না, এত সব দামি দামি জায়গায় 400 টাকা কফি না খেলে তার ইউনিভার্সিটি লাইফ জমে না। দ্য রিয়ালিটি ইজ ওইটা ওর জন্য সত্য, ওর জন্যই যে কফি কালচারটা, এইটা ওর ইউনিভার্সিটি লাইফ, ওর জন্য এটাই বাংলাদেশ ওর কাছে, এটাই ওর লাইফ। বাট তুমিও ওকে একদম পুরো উড়াই দিচ্ছ, ও তো ডিসকানেক্টেড হয়ে যাবে তোমার কাছ থেকে। তোমার কাছে যেরকম মনে হচ্ছে যে ইয়ার একটা মানুষ, এত মানুষ কষ্টে আছে, কীভাবে তাই সে প্রতিদিন 500 টাকা দামের কফি খায়, এটা যেরকম তোমার কাছে অবাস্তব মনে হচ্ছে, ওর কাছে অবাস্তব মনে হচ্ছে যে একটা মানুষ একটু জাস্ট চিল করার জন্য কয়বেলা সে টঙের দোকানে সে বসে থাকে, কতবার যায়, সে আর একটু ডিফারেন্ট জায়গায় কেন যায় না। এক একজনের কাছে এক একটা জিনিস অবাক করা মনে হতে পারে। দেখো, কেউ কিন্তু কাউকে কন্ডিশন করতেছে না, বাট যে মোমেন্টে তুমি ভাবো যে খালি তোমার এক্সপিরিয়েন্সটা সত্য, বাকি সবারটা মিথ্যা, ওই টাইমে তুমি আক্রমণাত্মক হয়ে যাচ্ছ। ওর জন্য যেরকম হাইটের কফি রেস্টুরেন্ট আড্ডার জায়গা, তোমার জন্য টঙের দোকানও আড্ডার জায়গা। বাট তুমি যদি ওরটাকে মনে করো যে কালো টাকার জায়গা, আর ও যদি মনে করে তুমি গরিব, তাহলে আসলে দুজনে দুজনকে বুঝতে পারতেছো না। দুজনের লাইফটাতেই দেশের একটা রিফ্লেকশন আছে, বাট ইটস জাস্ট তোমরা তোমাদের নিজস্ব সংকীর্ণতার কারণে দুজন দুজনকে বুঝতে পারতেছো না, আর একটা কান্ট্রি ম্যানকে তুমি বুঝতে অস্বীকার করতেছো। সো দ্যাটস দ্য ফার্স্ট পার্ট, যেটা তোমাকে বুঝতে হবে যে অন্য মানুষের লাইফেরও একটা পার্ট আছে। অনেক সময় দেখবে না কিছু মানুষ বাবুলের মধ্যে আছে, এমন একটা কথা বলছে আশ্চর্য রকম, যে কথা বলছে আরে দাম তো সহনীয় পর্যায়ে আছে, যেখানে আমাদের অধিকাংশ মানুষের হয়তোবা দিনান্তে দিন খায় এমন একটা অবস্থা হচ্ছে, সেখানে একজন বলে বেড়াচ্ছে আরে গরুর দাম তো ইজি কিনেই যায়। ওর কাছে ওইটাই বাস্তবতা, কারণ ও অন্য মানুষের বাস্তবতা দেখে নেই। কিন্তু তুমি যদি একটু বুঝাও যে না ভাইয়া, সবার তো এরকম না, সবার তো বেতন আপনার লেভেলে না, কিংবা পৈতৃক সম্পত্তি পায় নাই, কিছু মানুষ একটু ডিফিকাল্টি হচ্ছে, তখন হয়তো বেশি দেশটাকে একটু বুঝতে পারতো। বাট প্রথম এফোর্টেই মানুষকে দূরে খেদায় দেওয়ার কারণে আমার মনে হয় আমরা মানুষকে বুঝতে পারি না। দ্যাটস দ্য ফার্স্ট প্রবলেম। সেকেন্ড, আমি একটা চেষ্টা করলাম যে আচ্ছা ঠিক আছে, দেশটা হচ্ছে, দেশকে সামনে নিয়ে যেতে হলে যেরকম বিভিন্ন মানুষের যে গোলস থাকে, রাইট, আমরা অনেক বলি যে মানুষের গোলস থাকা উচিত, লক্ষ্য থাকা উচিত। আমার দেশের লক্ষ্যটা কী আসলে? ইভেনচুয়ালি আই স্টার্টেড কোয়েশ্চেনিং দিস, এবং আমি কোয়েশ্চেন করছি একটা ইনস্টিটিউশনের লক্ষ্য কী? জাস্ট চালায় যাওয়া তো লক্ষ্য না, তাই না? মনে করো তুমি একটা অফিসে আসো, অফিসে কার্যক্রম চালায় যাচ্ছ, এটা কি তোমার লক্ষ্য না? তুমি কিছুটা করতে চাও, প্রমোশন করতে চাও, মানুষকে হেল্প করতে চাও, আরও কিছু করতে চাও, রাইট? সো আমি ইভেনচুয়ালি ফার্স্ট এই জিনিসটা খেয়াল করছি যখন আমি বিভিন্ন ইনস্টিটিউশনকে দেখলাম যে তাদের লক্ষ্যটাই হচ্ছে জাস্ট বিজনেস চালায় যাওয়া, অপারেশনস চালায় যাওয়া, তাদের কোনো লক্ষ্য নাই। এবং এটা আমার কাছে এত ডিপ্রেসিং মনে হয়েছে যখন আমি বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশনে গেছি, এন্ড তাদের লিটারেলি তাদের খালি ফাঁপা কিছু কথা আছে যে আমরা স্টুডেন্টদের আরও কল্যাণ করতে চাই, আরও রিসার্চ উন্নত করতে চাই, এটা করতে চাই, বাট স্পেসিফিক কোনো লক্ষ্য নাই যেটা বাংলাদেশের লক্ষ্যে সাথে অ্যালাইন্ড হয়। এবং পরে আমি দেখলাম যে তারা নিজস্ব একটা টার্গেট কী সেট করবে। ন্যাশনালি যে আমাদের একটা লক্ষ্য থাকা দরকার, হ্যাঁ বাজেট থাকে, এসডিজি গোলস থাকে, বাট এই দেশটা আমাদের দেশ হিসেবে আমাদের লক্ষ্যটা কী? ওই এসডিজি গোলস তো ওগুলো তো আছেই, ওগুলো তো দুনিয়াতে অনেক দেশেরই আছে, সবাই সেট করছে মিলেমিশে,
বা তোর গোলটা কি? ইটস লাইক যে কারেন্ট ট্রেন্ড হচ্ছে যে আচ্ছা হ্যাঁ সবাই ইঞ্জিনিয়ার হবে, ওকে ইঞ্জিনিয়ার হচ্ছ, তুমি ভর্তি হইছো, বাট ভাই তোমার তো নিজের ইচ্ছা আছে, রাইট? তোমার তো নিজস্ব কিছু স্ট্রেংথস উইকনেসেস আছে। তোমার লক্ষ্যটা কি? বুঝলাম যে ট্রেন্ড এখন সিএসি করার, বাট তোমার লক্ষ্যটা কি? বুঝলাম ট্রেন্ড এখন এসডিজি গোলস, ট্রেন্ড এখন এনভায়রনমেন্টকে ঠিক করা, উইচ ইজ নেসেসারি অফকোর্স, বাট বাংলাদেশ আমাদের লক্ষ্যটা কি? এটা তো বুঝতে হবে না? সো দ্যাট ইজ অ্যানাদার পার্ট যেখানে আমার কাছে মনে হয়েছে ও আমরা নিজেদের তো অনেকের অধিকাংশ টাইমে গোলস নাই। এবং দ্য রিজন ওয়াই সে দ্যাট ইজ বিকজ গত 2 বছর ধরে আমি বিভিন্ন ইউনিভার্সিটি এই কাজটা আমি করতেছি, লক্ষ্য নির্ধারণ করার জিনিসটা আমি করাচ্ছি। সো আই নো ফর এ ফ্যাক্ট ইউনিভার্সিটিতে অধিকাংশ স্কুল কলেজ মানে লক্ষ্য নাই, আসলে ঠিক করা হয় না। এবং এটা তাদের দোষ না, ইটস জাস্ট তুমি স্ট্রাকচারালি যে জিনিসটা না শেখাও স্টুডেন্টরা কীভাবে জিনিসটা করবে। যাই হোক, তো তখন আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, আমাদের তো একটা লক্ষ্য থাকা দরকার, একটা টার্গেট থাকা দরকার। এখন এটা কই খুঁজে পাবো? তো অনেক খুঁজাখুঁজি করে দেখলাম যে সামনে আগানোর জন্য প্রথমে পিছনে একটা চেক মারা লাগে, দ্যাট মিনস হিস্ট্রি বোঝা লাগবে। তখন না আমার একটা বিষয় হয়েছে, তখন ওই দিন আমি রিয়েলাইজ করছি ও এই জন্য হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট। কারণ এটা তুমি যদি সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকেও দেখো, একটা পেশেন্টকে যখন অবজার্ভ করা হয়, অ্যান্ড দিস ইজ এ ভেরি কমন প্র্যাকটিস এখন, একটা পেশেন্টকে খালি তার ঘটনা দিয়ে জাজ করা হয় না, তার পাস এক্সপ্লোর করা হয়, এমনকি তার জেনেটিক্সে তার পূর্ব ফ্যামিলিতে তাদের কারো সমস্যা ছিল না কিনা এগুলোও চেক করা হয়। হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই একটা পেশেন্টকে ট্রিট করার সময় আমরা যেরকম হিস্ট্রি দেখি যে তার পূর্বে কোনো সমস্যা হচ্ছে না কিনা, সিমিলারলি একটা দেশকে বোঝার জন্য আমাদেরকে পিছনে তাকাইতে হয়। অ্যান্ড দ্যাট ডে আমার লাইট বাল্ব জাস্ট জ্বলে গেল যে ও হো এই জন্য হিস্ট্রি দরকার। ইটস জাস্ট আমাকে কি আমি যত টিচার পাইছি হিস্ট্রির জন্য কি আমাকে ওইভাবে জিনিসটা বুঝায় নেই, আমাকে বলছে ইটস ইম্পর্টেন্ট, বাট আমি ফাইনালি যখন দেশকে বুঝতে গেছি তখন আমি বুঝছি ও হিস্ট্রি তো জানা লাগবে ভাই এখন। দেন আই গট ইন্টারেস্টেড ইন হিস্ট্রি। আচ্ছা ঠিক আছে, হিস্ট্রিতে কী হয়েছে অ্যান্ড এভরিথিং সব কিছু বুঝলাম অ্যান্ড করলাম। অফকোর্স সব কিছু বুঝি নেই, অফকোর্স আমি হিস্ট্রি কী আর মানে দে ইজ সো ভাস্ট, বাট ওইখানে আমি সেকেন্ড একটা প্রবলেম ফেস করলাম। এবং তখন আমার কান্না কান্না অবস্থা এটা বুঝার পর, যখন আমি দেখলাম যে আমাদের হিস্ট্রিকে এত বিকৃত করা হয়েছে যে নো ম্যাটার হাউ হার্ড আই ট্রাই, আমি কোনো দিনও শিওর হইতে পারবো না যে আমি আসলেই বাংলাদেশের হিস্ট্রিকে ঠিকমতো বুঝছি। এতগুলো ইন্টারপ্রিটেশন বানানো হয়েছে, এতগুলো কাটাছেঁড়া করা হয়েছে যে আমার বেস্ট এফোর্ট দিলেও আমি শিওর হইতে পারবো না। আমি নিজেকে ডিলিউশনে রাখতে পারি যে আমি অনেক কিছু জানছি, বাট আমি শিওর হইতে পারবো না যে আমার আসলে হিস্ট্রিটা কী। এবং খালি পলিটিক্যাল হিস্ট্রিতেই যে সমস্যাটা এমন না, এমনকি আমাদের কালচার এবং আমাদের স্পিরিচুয়ালিটির মধ্যেও যে একটা দ্বন্দ্ব আছে, এইটাও আরেকটা ব্যাপার যেটা এটার মধ্যে আরও একটু ধোঁয়াশিটাপনা তৈরি করতেছে। এবং তখন আমার কাছে মনে হয়েছে ওকে দ্যাট ইজ এ প্রবলেম। আমি যদি দেশকে জানতে চাই তাহলে আমাকে দেশের পাস্ট, আমার অতীতটা বুঝতে হবে, বাট অতীতে বোঝার জন্য ইতিহাসকে অনেকভাবে জানার চেষ্টা করতে হবে, অনেক এফোর্ট দিতে হবে, যেটা আমি জানি না, আজ পর্যন্ত আমি শিওর না যে আমি আমার সারা জীবনও যদি কাটাই দেই দেশের ইতিহাস বোঝার জন্য, আমি কি সারফেস লেভেল জ্ঞান অর্জন করতে পারবো নাকি না। এবং যখন ইতিহাস ঘাটাঘাটি করছি, আমি ডেপথে জানি না, অফকোর্স আমাকে বেসিক কোয়েশ্চেনগুলো আমি বলতে পারবো না, বাট একটা জিনিস আমার এখনও একদম সবথেকে বেশি মনে গাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে আছে কিছু। এটা কীভাবে আমি বুঝছি, কিছু ক্লিপস আছে অনলাইনে পাওয়া যায়, মুক্তিযোদ্ধাদের আর্কাইভস আছে, তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল যে কী হয়েছে এখানে, কী করতেছেন আপনারা ফ্রিডম ফাইটার্স, হোয়াট আর ইউ ডুইং ফর ইয়ার কান্ট্রি অ্যান্ড এভরিথিং। ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, তারা যেভাবে কথা বলতো, তাদের মধ্যে যে স্মার্টনেসটা ছিল, তাদের চোখে যে ফায়ারটা ছিল, ওইটা দেখে মনে হয়েছে যে ড্যাম আমাদের মধ্যে আছে, অর অ্যাটলিস্ট আমাদের মধ্যে ছিল। এখন আছে নাকি আমি জানি না, বাট আমাদের মধ্যে ছিল ওই এক্স ফ্যাক্টরটা, ওই ফায়ারটা, ওই কারিজমাটা, ওই ইউনো এজেন্ট অফ চেঞ্জের যে পাওয়ারটা থাকে, ওটা ছিল। বাট আই এম শিওর না যে আমাদের মধ্যে এখন আছে নাকি নাই। উইথ দ্যাট বিং সেড, হিস্ট্রি পর যদি আমি থাকি যে মডার্ন ওয়ার্ল্ড, মডার্ন কারেন্ট জেনারেশন আমাদের কী আছে, তখন আমি চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, বুঝলাম
হিস্ট্রি যতটুকু জানার চেষ্টা করলাম ঠিক আছে, বাট পুরোটা আমি কখনো জানবো না যে আমি ঠিক বুঝছি না কি না। এখন আমি বুঝেছি যে কারেন্টলি আমাদের কী আছে, হোয়াট আর উই গুড অ্যাট। আমাদের দেশটা যদি একটা পার্সন হইতো, তার তো কিছু স্ট্রেংথ আর উইকনেস থাকতো, রাইট? কিছু দেশের আছে তাদের সুন্দর ল্যান্ডস্কেপ, কিছু দেশের আছে হচ্ছে তাদের ইকোনমি, লার্জেস্ট ইকোনমি, কিছু দেশে আছে তাদের ক্ষেপণাস্ত্র, ওয়েপেন্স, নিউক্লিয়ার্স। আমাদের কি আছে এটা অনেকভাবে চিন্তা করছি, এবং অ্যাজ এ স্টুডেন্ট অফ মার্কেটিং, ব্র্যান্ডিং, এটা তো প্রচুর চিন্তা, এটা আমাকে অনিচ্ছাকৃতভাবে আমাকে এটা অনেক পড়াশোনা করতে হয়েছে এটা নিয়ে, যে কোন কান্ট্রি কোনটাতে স্পেশালাইজ, ইন্টারন্যাশনাল বিজনেস স্টাফ সব কিছু দেখলাম। এবং আমি অনেকগুলো জিনিস খেয়াল করলাম যে সব দেশ এমন না যে তাদের মানুষ আহামরি চিন্তাভাবনা করতেছে। কিছু দেশ আছে যাদের কালচারটা হচ্ছে এক্সেলেন্স, কিছু দেশ আছে তারা ক্রাফটসম্যান, কিছু দেশ আছে তারা জাস্ট বিজনেস খুব করে, তাদের দেশে বিজনেসটাকে খুব ইম্পর্টেন্টলি নেয়। কিছু দেশ ইজ অ্যাবাউট স্পিরিচুয়ালিটি, কিছু দেশ তারা খুব সুন্দর। তো আমাদের দেশটাতে আমরা কোনটা নিয়ে স্পেশালাইজ করতেছি? ইভেনচুয়ালি আমি দেখলাম যে আমাদের দেশে অনেক স্ট্রেংথ আছে, বাট মানুষ যেটাকে স্ট্রেংথ ভাবে বলে আমি দেখছি সেটা হচ্ছে তারা গার্মেন্টসকে স্ট্রেংথ ভাবে। বাট ইভেনচুয়ালি যত আমি পড়াশোনা করলাম, অ্যাকাডেমিক্সে যে জিনিসটা দেখা হচ্ছে যে ইয়েস, এইটার উপর কৃষি, গার্মেন্টস আর রেমিটেন্স, এইগুলোর উপর আমাদের দেশ টিকে আছে। বাট এইগুলো সবগুলো জায়গায় যে একটা ভূত আছে, যে একটা ট্র্যাজেডি আছে, সেটা হচ্ছে ইন অল অফ দিস থ্রি কেসেস আমরা প্রচণ্ড মাত্রায় এক্সপ্লয়েট বলতে আমাদের রক্ত পানি করে আমাদেরকে বিনিময়টা দেওয়া হয় আর কি। অ্যান্ড দ্যাট ওয়াজ কাইন্ড অফ ডিপ্রেসিং ফর মি। অ্যান্ড প্রতিটা টিচার যখন ইকোনমিক্সে যখন পড়ছি কিংবা বিজনেস ক্লাসে যখন টিচার প্রফেসরের কথা বলছে, তারা বলছে যে দেখো হ্যাঁ এটার কারণে দেশটা টিকে আছে, বাট আমাদেরকে তো খাটায় নিচ্ছে চাকরের মতো। এবং এমন না যে তারা আমাদেরকে ভালোবাসে, ইটস জাস্ট আমাদেরকে খুব ইজিলি কম পয়সায় পায়, খাটায় নিতে পারে, আমাদের উপর স্বেচ্ছাচারিতা করতে পারে, তাই তারা আমাদেরকে ইউজ করতেছে। যদি এটা আরেকটা পাশের কান্ট্রি যদি এটা করে দেয়, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই জিনিসটা আমার মানিয়ে নিতে অনেক কষ্ট হয়েছে। যে আমি ভাবছিলাম যে আমাদের গর্বের অনেকগুলো জিনিসপত্র আছে, যে আছে এইটা আছে ওইটা আছে, ইয়েস এটার মধ্যে গর্বের অনেক বিষয় আছে, বাট এটার মধ্যে যে কত বড় ভূত লুকায় আছে, তুমি যদি পড়াশোনা করো তখন তোমার মধ্যে একটা সিঙ্কিং ফিলিং কাজ করে, যে ইটস লাইক যে একটা মজুর যে সব থেকে বেশি কষ্ট করে, এই প্রচণ্ড রোদের মধ্যে সে খেটেই যাচ্ছে, অন্য সবার চেয়ে সে পরিশ্রম বেশি করে, ইজ জাস্ট ওকে ওই লেভেলেই রাখা হবে সবসময়, ওর বাইরে সে যেতে পারতেছে না। সে যে অফিসে বসে আরেকটু বড় কাজ করবে, সে যে লিডারশিপ লোন নিয়ে তার মতবাদ যে অন্যজনের মধ্যে দিবে, যেটা দিয়ে তারা আরও ভালো মানুষ হতে হবে, ওইটা সে করতে পারতেছে না। তখন আমার কাছে বেশি ডিপ্রেসিং মনে হয়েছে যে আমি যদি আমার বেস্ট কাজটা ওইখানে করি অনেক কিছু, আই উইল স্টিল বি এ বেঞ্চ ওয়ার্মার। আমি যদি গ্লোবাল পার্সপেক্টিভে দেখি, আমি এটা খুবই পেসিমিস্টিক সাইড থেকে বললাম। অফকোর্স আমাদের এমন অনেক মানুষ আছে যারা দেশ ছেড়ে বাইরে যেয়ে টপ লেভেলে কাজ করতেছে, বাট ইটস জাস্ট দেশের রিপ্রেজেন্টেটিভ হয়ে তারা কাজ করতেছে না। হ্যাঁ, তাদের অরিজিন হচ্ছে এই দেশটা, বাট যখন তারা কাজ করতেছে তারা ওই দেশের হয়ে কাজটা আসলে করতেছে। ওইটার মাধ্যমে তার নিজের দেশের রিপ্রেজেন্টেটিভনেসটা খুব একটা বেশি ফুটে উঠতেছে না। যদি কেউ চায় তখন তারা করে, বাট ইন মেনি কেসেস হয়তো এটা করা সম্ভব হয়ে উঠে না, কারণ অনেক জায়গায় জাস্ট আমরা এই দেশের মানুষজন আমাদের এগেনস্টে ডিসক্রিমিনেশন করা হয়, তার মন চাইলেও তারা অনেক কিছু করতে পারে না আর কি। যাই হোক, ইন্টেনশন ইজ হোয়াট রিয়েলি ম্যাটার্স। বাইরে যে মানুষ আরও বেশি দেশকে ভালোবাসা শুরু করে, এটা আসলে আমি অবজার্ভ করছি, বাট আমি স্টিল বোঝার চেষ্টা করতেছি যেটার মধ্যে ব্যালেন্সটা আসলে কোথায়। দেশকে ভালোবাসেন, দেশের মানুষ হয়ে কাজ করতেছেন, অফকোর্স আপনার প্রতিটা নামের পাশে এই দেশের নাম আসতেছে, বাট এট দ্য সেম টাইম কতটুকু এই দেশটাকে মানুষ চিনতেছে। এবং তখন আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে এটা একটা মিমের মধ্যে আসে, বাট এই মেটাফরটা আসলে ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে একটা কথা আছে যে ইংল্যান্ড বিভিন্ন স্পোর্টস বানায়, তারপর বাকি দুনিয়ার সব মানুষ ওইটাতে আধিপত্য করে। অন দি আদার হ্যান্ড ইউএসএ বিভিন্ন গেম বানায়, যে গেম দুনিয়ার কেউ খেলে না, তারা নিজেদেরকেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স বলে।
এখন দ্য থিং ইজ যে ইউএসএ তাদেরকে নিজে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যে বলে, এমন অনেকগুলো জায়গায় যে দ্য লার্জেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, না ভাই ফুটবল মানুষ বেশি দেখে, তারা ভাবে যে বাস্কেটবল হয়তো দুনিয়ার সবাই চিনে, নট নেসেসারিলি। ওই গ্লোবাল স্পোর্টস হচ্ছে ফুটবল, বাট বাস্কেটবল ইজ ভেরি বিগ, বাট আমেরিকানদের ওয়ান অফ দ্য থিংস হচ্ছে তারা ভাবে যে তারাই ওটা দুনিয়াটা আসলে। অ্যান্ড দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম যেটা আমার মনে হয় বিভিন্ন দেশের থাকে। যেরকম আমি কখনো সেকেন্ড কোয়েশ্চেন করি নাই যে আমাদের ক্রিকেট কতটা জনপ্রিয়। সব জায়গায় নিউজ পেপার টিপারে এটা আসছে যে হ্যাঁ বিভিন্ন সেলিব্রিটিকে জিজ্ঞেস করা হচ্ছে, তারা বলেছে তারা ক্রিকেট শুনেছে, ক্রিকেট খেলেছে, হ্যাঁ। বাট পরে দেখলাম না, পৃথিবীতে যে 150 মতো যে কান্ট্রি আছে ক্রিকেট খেলে ডজন খানেক। অনেকে চিনে না, বুঝে না, রুলসগুলোই এক্সপ্লেন করতে তারা বলতে পারে না, এলবিডাব্লিউ কি তারা জানে না। ইট ইজ হোয়াট ইট ইজ আনফর্চুনেটলি। অ্যান্ড তুমি এটা আমার সাথে ডিসঅ্যাগ্রি করতে পারো, বাট আমার তো পরিচিত অনেক মানুষ আছে যারা বাইরে গেছে, এবং আমি তো একটা রুমের মধ্যে থাকি না, আমার হাতে তো ফোন আছে, আমি তো কমেন্ট সেকশনস চেক করি অ্যান্ড এভরিথিং। তো বাইরের পৃথিবীর মানুষ এই দেশটাকে কীভাবে চিনে, এটা আসলে যখন আমি কমেন্ট সেকশনে চেক করি তখন একটা ডিপ্রেশনের চাদর জাস্ট কুয়াশার মতো নামে আসে, যে অনেকজন মানুষ আমাদেরকে আমাদের নেইবারি কান্ট্রি ভাবে। ইট ইজ হোয়াট ইট ইজ। তারা আমাদেরকে ডিস্টিংগুইশ করতে পারে না, আমাদের কালচার, আমাদের আইডেন্টিটি তারা আলাদা করতে পারে না অনেক সময়। এবং অফকোর্স এটাতে অফেন্ডেড হওয়ার ব্যাপার আছে, বাট অ্যাট দ্য সেম টাইম যে কথাটা আমি আগে বললাম যে আমরা তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদেরকে বলেই না, আমরা তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি না। সো আসলে অভিমানও যে করবো এমনও তো না। এটা হচ্ছে ক্লাসের ওই স্টুডেন্টটা যে হয়তো বা ক্লাসের এক কোনায় থাকে, সে চেষ্টা করতেছে, ভালো মানুষ, ইজ জাস্ট হাইফাই অন্যদের কাছে হয়তো বা সে ভিড়তে পারতেছে না। ইট কাইন্ড অফ ফিলস লাইক দ্যাট আর কি। তো অনেক কিছুই বললাম, এখন আসি হচ্ছে অ্যাকচুয়াল বোনস অ্যান্ড মিটস, যে লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পিপল। বুঝলাম গ্লোবাল পার্সপেক্টিভ, হিস্ট্রি, জিওগ্রাফি আছে, ঠিক আছে, বহুত কিছু বুঝলাম, বাট লেটস টক অ্যাবাউট দ্য পিপল। সব ফার্স্টে আমার কাছে একটা জিনিস উইয়ার্ড মনে হয়, সেটা হচ্ছে যে আমরা কি আসলে ট্যালেন্টেড নাকি না। এবং আমার কাছে আমরা ট্যালেন্টেড। আমার একটা বিশ্বাস যে পৃথিবীর প্রতিটা প্রান্তে ট্যালেন্টেড মানুষজন আছে, বাট ইটস জাস্ট কেন জানি অভাবের কারণে, স্কারসিটির কারণে, না কিসের কারণে আমরা অন্য মানুষের ভালো দেখতে পারি না। এবং এখানে একটা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, যে এটা কি খালি আমাদের দেশের জন্য প্রযোজ্য নাকি পৃথিবীর সব দেশের জন্য প্রযোজ্য এই কথাটা, যে দেখতে পারেন একজন একজনের সাফল্য। আমার মনে হয় টু সাম এক্সটেন্ট এটা পুরো গ্লোবাল একটা ফেনোমেনন, যে এনভি ইজ এ গ্লোবাল ফেনোমেনা। ঈর্ষা, হিংসা একটা মানুষের মধ্যে এটা আছে, এটা পুরো গ্লোবালি দেখা যায়। ইটস নট যে আমাদের দেশে খালি আছে, বাট আমাদের দেশে একটু বেশি আছে জিনিসটা, মাঝে মাঝে মনে হয়। এবং তখন আমি অনেক সময় ভাবছি যে কেন আমাদের এরকম, কেন আমরা। পরে বুঝলাম যে আসলে একটা রিসোর্স যদি একটা পপুলেশনের মধ্যে কম থাকে, প্রতিটা খাবারের জন্য যদি তাকে ফাইট করতে হয়, তাহলে তার মাথায় একটা জিনিস ইনস্টল হয়ে যায় যে আরেকটা মানুষ জিতছে মানে তার থালায় ভাত কম পড়ছে। এবং এইটার কারণে যথেষ্ট পরিমাণে সম্পদ, খাওয়া দাওয়া, কাপড় থাকলেও সে একটা পর্যায়ে মারামারি করতেই থাকে। এটা তার মাথায় ইনস্টলড হয়ে যায়। দ্যাটস ওয়ান থিং। দ্য সেকেন্ড থিং ইজ লিডারশিপ। এই ওয়ার্ডগুলো একসময় আমার খুব ক্রিঞ্জ মনে হতো, যে কী কালচার, কী লিডারশিপ। আরে ভাই শিখান জিনিসপত্র, সফটওয়্যার হার্ডওয়্যার কাজ শিখান, ইম্প্যাক্ট যেটা ডিরেক্টলি দেখা যায়। পরে দেখলাম নো, দ্য সফটওয়্যার ইজ ফান্ডামেন্টালি ওয়ে মোর ইম্পর্ট্যান্ট। লিডারশিপ আমরা কতটুকু দিচ্ছি, বা আমাদের দেশে অফকোর্স এই নোশনটা এখন মানুষ অনেক বেশি খেয়াল করতেছে, যে ওরে বাইরের বিভিন্ন দেশ অন্য দেশে কিছু মানুষ চালাচ্ছে, আমাদের দেশে অনেকগুলো টপ ম্যানেজমেন্টে বাইরের দেশের মানুষকে আনতেছে, আমাদের দেশের মানুষ হয়তো লিড করতেছে না এইভাবে। কাহিনি কি? হোয়াটস দ্য প্রবলেম উইথ লিডারশিপ অ্যান্ড এভরিথিং? পরে দেখলাম যে হয়তো এটা একটা মানসিক দাসত্বের জায়গা থেকে আসতেছে, যে আমরা ফলো করতে পছন্দ করি। ইটস লাইক কিছু মানুষ ফলোয়ার্স হয়, কিছু মানুষ লিডার্স হয়। এখন আমাদের মধ্যে কি দাসত্বটা ঢুকে গেছে? এটা আমার মাঝে মাঝে প্রশ্ন হয়। সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের আইডেন্টিটির একটা বড় পার্ট হচ্ছে আমাদের স্পিরিচুয়ালিটি। এখন আমরা রিলিজিয়ন আর পলিটিক্স নিয়ে খুব একটা ওপেন আলাপ আলোচনা করতে পারি না।
অ্যান্ড সবথেকে দুঃখের ব্যাপার হচ্ছে স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলতে না পারা আসলে। কারণ আমরা যখনই এটা নিয়ে কথা বলার চেষ্টা করি, মানুষ এটাকে রিলিজনের এগেনস্টে অ্যাটাকভাবে ধরে নেয়। বাট না, আপনি একজন মানুষ হিসেবে ভুল করতেই পারেন, আপনাকে শুধরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বাট আপনি ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। আপনার বিরুদ্ধে যে সমালোচনাটা করা হয়েছে সেটাকে আপনি বলতেছেন যে রিলিজনের নামে সমালোচনা করা হয়েছে, এবং সেটাকে আপনি জাস্ট আরও এক্সট্রিমে নিয়ে যাচ্ছেন। এবং আমার মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমাদের দেশে, আমরা তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু আমাদের দেশে এই যে নিউজ যে বের হয় যে আমরা দুর্নীতিতে আগায় আছি, এটা কেমন সম্ভব? আমরা মুসলিম যদি হয়ে থাকি, আমি নিজেও মুসলিম, বাট তাহলে আমরা দুর্নীতি কেন করতেছি? ফার্স্ট কমপ্লেন করতেছি যে প্রচুর প্রচুর ঘুষ দেওয়া হচ্ছে। ঠিক আছে ভাই, এটা অফকোর্স ঠিক না, বাট ঘুষ যদি কেউ নেয় তার মানে ইট অলসো ইমপ্লাইজ যে কেউ তো দিচ্ছে। অফকোর্স এমনভাবে সিচুয়েশান তৈরি করা হচ্ছে যে আপনার কোনো উপায় নাই, বাট অ্যাট দ্য সেম টাইম দিচ্ছেন। তো জাকাত যদি আমরা ঠিকমতো দিতাম তাহলে কি পভার্টি এভাবে থাকতো? সবাই যদি ঠিকমতো জাকাত দিতাম, পভার্টি কি এভাবে থাকতো? তো আমার কাছে প্রায় বিভিন্ন জিনিস কোয়েশ্চেন আসে যে আমরা সংখ্যাগরিষ্ঠভাবে যেভাবে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করি, বাট আসলে আমরা কতটুকু সেটা ইমপ্লিমেন্ট করতেছি, দ্যাটস অ্যানাদার থিং। অ্যান্ড প্রতিটা কান্ট্রির বিভিন্ন ফেস্টিভ্যালস থাকে, এবং আমাদের প্রতিটা ফেস্টিভ্যালসে রিলিজনের কালচারে একটা কনফ্লিক্ট আছে। আমি এই বিষয়ে ডেপথে যাব না, বাট উই নো যে প্রতিটা জিনিসে আমাদের রিলিজন অ্যান্ড কালচারের মধ্যে একটা কনফ্লিক্ট আছে, অ্যান্ড দ্যাট ইজ জাস্ট দ্য ওয়ে ইট ইজ। এটার কারণে না আমরা যখন আমরা ধর্মীয় উৎসবগুলো পালন করি, একটা দল চেতে যায়। আর যাই হোক, এতটুকুই, এর বেশি আমি এখানে যাব না, আমার কোনো দরকার নেই বিষয়টা, কারণ আমরা সবাই জানি। সো আমি কারেন্টলি যে জিনিসটা বলার চেষ্টা করতেছি যে আমি প্যারাডক্সগুলো বুঝতে চেষ্টা যে আমাদের সংকীর্ণ মনতাটা কোন জায়গা থেকে আসছে, কিংবা আমরা এত স্পিরিচুয়াল কিন্তু এটা আমরা প্র্যাকটিস করতেছি না কেন? হোয়াটস রং উইথ ইট? এখন কিছু ভালো এক্সপিরিয়েন্স অফকোর্স আছে। আমি অনেকক্ষণ ধরে খারাপ খারাপ কথা বললাম, নেগেটিভ জিনিসপত্র বললাম, বাট অফকোর্স দেয়ার আর সাম গ্রেট এক্সাম্পলস। কিছু সময় হয়তো বা মানুষ আপনার দিকে আগায় আসছে, কিছু জিনিস দেখে হয়তো আপনার মনে হয়েছে যে ফেইথ ইন হিউম্যানিটি হ্যাজ বিন রেস্টোর্ড। বাট এট দ্য সেম টাইম এই কথাটা অন্য দেশের ক্ষেত্রে বলা যায় যে অফকোর্স যে কোনো জায়গায় আপনি ভালো মানুষ পাবেন। কিছু কিছু মানুষ তাদের হার্টটা দেখাবে, কিছু মানুষ তার নিজের প্লেট থেকে একটা মাংস নিয়ে পাশের কুকুরটাকে দিবে। এই ধরনের কাইন্ডনেস সবাই দেখাবে। কেউ হয়তো বা রিক্সাতে করে যাচ্ছে, কঠোর রোদ আছে, ছাতাটাতে তো রিক্সাওয়ালা মাথার উপর দিল। অফকোর্স এই ধরনের ডেমনস্ট্রেশন অফ কাইন্ডনেস থাকবে, বা এটা খেলে আমাদের দেশের জন্য নাকি পৃথিবীর সব দেশে এরকম পাওয়া যাবে? সো আমাদের দেশে ইউনিক জিনিস তাহলে কী থাকলো? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট আই এম আস্কিং। অ্যান্ড যে পয়েন্টটা ছিলাম যে লিডারশিপ, হোয়াটস অ্যাবাউট লিডারশিপ, লিডারশিপের পার্টটা যে আমরা কেন লিড করতে পছন্দ করি না, কিংবা লিডারশিপ কেন আসতেছে না, তখন আমি ভাবছিলাম যে ওয়াই এক্স্যাক্টলি কী প্রবলেম। এবার আমি ইভেনচুয়ালি এটা আমি যতটুকু আমার সাথে থেকে বোঝার চেষ্টা করতে পারি সেভাবে আমি করলাম। সেটা হচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়ার পার্সপেক্টিভ থেকে বুঝলাম ঠিক আছে যে কেউ দেখতে পারে না, নিজেদের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর দেখতে পারে না যে কিছু করতেছে না, ও বিদেশে ওই কন্টেন্ট ক্রিয়েটর কত জোস, আমাদের দেশে এটা ক্রিঞ্জ, চাইছিলাম এটা পাইলাম এটা, ক্রিঞ্জ ক্রিঞ্জ ক্রিঞ্জ। তুমি তোমার নিজের মানুষকে যদি দেখতে না পারো, তাহলে তুমি যদি নিজের মানুষের জন্যই কখনো তালি না দাও, তুমি স্টেজে উঠলে কেউ তোমাকে সাপোর্ট করবে না। একটা কথা, খুব সুন্দর একটা কথা একজন বলছে, সেটা হচ্ছে ইফ ইউ ডোন্ট ক্ল্যাপ ফর এনি ওয়ান ইট উইল নেভার বি ইয়োর টার্ন। আমরা যেহেতু আমাদের নিজেদেরকে সাপোর্ট করি না, কেউ আমাদেরকে পাত্তা দিবে না। সিম্পল কথা ভাই। এবং আমি দেখলাম যে আমাদের দেশে যে জিনিসটা হয়, তুমি চাইলেও একটা জায়গায় তুমি ইম্প্যাক্ট রাখতে পারতেছো না, তোমাকে দেয়া হবে না। ওয়ান অফ দ্য রিজনস ইজ যে একজন যোগ্য মানুষ বাকি 9 জন অন্য অযোগ্য মানুষের জন্য একটা বড় শত্রু, তাদেরকে পিড়ায় এদেরকে নামানো হয়। দ্যাটস দ্য ফার্স্ট প্রবলেম। সেকেন্ড যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে যখনই মনে করে একটা কন্টেন্ট ক্রিয়েটার আসলো, সে ভালো কাজ করতেছে না, তাকে টাইনা নিয়ে আসে সব জায়গায় তাকে অপিনিয়ন দেওয়াইতে হবে। ইটস বিকজ আমাদের ফ্রিডম অফ স্পিচে, আমাদের জাস্টিস সিস্টেমে অনেকগুলো ল্যাকিংস আছে, বাট এই ল্যাকিংসে কোনো সলিউশন আপাতত নাই। তাই আমরা সব জায়গায় এটা খোঁজার চেষ্টা করি, জাস্টিস জাস্টিস জাস্টিস। তাই এমনকি অনলাইনে যে কেউই আসুক না কেন, সে না খাবার নিয়ে কাজ করুক, না সে গাড়ি নিয়ে কাজ করুক, না সে বই নিয়ে কাজ করুক, না সে টাকা নিয়ে কাজ করুক, যেটা নিয়েই কাজ করুক, তাকে সব বিষয়ে আমরা অপিনিয়ন দেওয়ার জন্য জোর করে টাইনে আনি। সবাই কিন্তু অ্যাক্টিভিস্ট না, এটা বুঝতে হবে। কিছু মানুষ
থাকে না, তুমি বলো না যে এই মানুষটা এত সাদা সিধা সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকে, পড়াশোনা করে, খুব সুন্দর টিচার, অফকোর্স ভেরি গুড, ওই টিচারটা ওই জায়গায় আসছে নিজের কাছে ফোকাস করতেছে জন্য ভালো, তাকে তুমি অফিস পলিটিক্সে দিতা একদম উড়াই দিতে সব কিছু ওল্ড পার্ট করে ফেলতে পারো। প্রতিটা মানুষের একটা জায়গা আছে, প্রতিটা মানুষের একটা শাইন করার জায়গা আছে, বাট তুমি যেই জায়গায় যেই ফিল্ডের মানুষ থাকো না কেন তোমাকে টাইনে আনে সব জায়গায় তোমার অপিনিয়ন চাওয়া হয়, অ্যান্ড ইভেনচুয়ালি তুমি তোমার এক্সপার্টিসের বাইরে সব জায়গায় যদি কথা বলতে যাও ভুল তো করবাই, এবং তখন তোমাকে পিটাবে, তোমাকে দিয়ে কথা বলাবে, আর তোমার কথায় ভালো লাগলে তোমাকে পিটাবে। অ্যান্ড এই জন্য আমরা কাউকে দাঁড়াইতে দিই না। এক হচ্ছে আমরা কেউ দাঁড়াইলে তাকে পছন্দ করি না, আর সেকেন্ড জিনিস হচ্ছে তাকে এমন একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে দাঁড়া করায় দেয় যেখানে সে টিকে থাকতে পারে না। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমার যেটা মনে হয় যে আমরা লিডার্সগুলো পাই না। অ্যান্ড উইথ দ্যাট কামস দ্য নেক্সট থিং, সেটা হচ্ছে লিডার্স খালি অ্যাকশনে না, খালি অ্যাক্টিভিজমে না, লিডারশিপ থাকতে পারে নলেজ, লিডারশিপ থাকতে পারে ইনোভেশন, বিজনেসের যে কোনো জায়গায় থাকতে পারে। লিডারশিপের জন্য তোমাকে প্রতিটা ধারণা একটু এক্সপ্যান্ড করতে হয়, একটু স্ট্রেচ করতে হয়, কারেন্ট জানাশোনাকে একটু চ্যালেঞ্জ করতে হয়, এবং এটার জন্য একটা ডিসকোর্স লাগে, যে ডিসকোর্সের ফাউন্ডেশন একটু নড়বড়া থাকে প্রথম থেকে যখন তুমি নতুন কিছু একটা বের করার চেষ্টা করতেছো। বাট এইখানে তো অপিনিয়ন দেওয়ার জায়গাই নেই। অপিনিয়নের ফ্যাক্টের মধ্যে যে একটা ডিফারেন্স আছে, হাইপোথিসিস আর কনক্লুশনের মধ্যে যে একটা ডিফারেন্স আছে, এইটা তো অনেকের মাথার উপর দেওয়া যায়। এমন অনেক, আমি লাখ না হইলেও হাজার হাজার আমি এরকম টাইটেল দেখাতে পারবো যেখানে আসছে গবেষণায় দেখা গেছে যে এই ওষুধটা এখন বয়স বাড়াবে। পরে যদি তুমি গবেষণাটা দেখো দেখবা যে ইঁদুরের উপর ট্রায়াল করছে, কেঁচোর উপর ট্রায়াল করছে, টার্টেলের উপর ট্রায়াল করে দেখছে বয়স রিভার্স করতেছে, মাছের উপর। সবগুলো হিউম্যান ট্রায়ালও না, অনেকগুলো হয়তো দেখছো যে থার্ড ক্লাস কোনো জার্নালে আসছে, অনেকগুলো জায়গায় জাস্ট 2টা সাবজেক্ট ম্যাটার ছিল, বিভিন্ন জিনিস। আমরা অনেক হেডলাইন ভিত্তিক, অনেক ক্লিক বেট ভিত্তিক, প্রতিটা জায়গায় কোনো একটা মানুষ একটা, এবং এটা দেখো কোনো একটা স্মার্ট মানুষ যদি কথা বলতে আসেও তার কথাগুলো এমনভাবে কাটাছেঁড়া করে উঙ্গা বুঙ্গা ব্রেইন লেভেলে নিয়ে আসা হয় যেটার কারণে তার পুরো যে সারমর্ম সেটাই বাদ হয়ে যায়, অ্যান্ড পুরো কনসেপ্টটা ডাইলিউট হয়ে যায়। ওয়ান অফ দ্য এক্সাম্পলস হচ্ছে, মনে করো একজন বলল যে এই খাবারটা খাওয়ার কারণে আপনার শক্তি বাড়তে পারে, ওই জিনিসটাকেই জনগণকে গিলানোর জন্য এমনভাবে বলা হবে যে পাওয়ার বর্ধক, বয়স বর্ধক, দি আলটিমেট মহৌষধ অবজেক্ট এ, এটা খাওয়া শুরু করেন, এইভাবে বলা হবে। সো দ্যাট বিটস দ্য ক্রেডিবিলিটি সব জায়গা থেকে। তো তুমি লিডার একদিক থেকে হইতে পারতেছো না, বিকজ তুমি লিডার হইলে বিপদ, অন্যরা তোমাকে পিটাচ্ছে। দ্বিতীয় বিপদ হচ্ছে তুমি যদি লিডারশিপ হইতেও যাও তোমাকে বাকি সব জায়গায় ভাই এইটা কাজ করলেন ওইটা কেন করলেন না, হোয়াট অ্যাবাউটিজম শুরু হয়ে যায়। দ্যাটস দ্য সেকেন্ড প্রবলেম। থার্ড প্রবলেম হচ্ছে তুমি যে তোমার যেটা এক্সপ্যানশন করার জন্য যে একটু ফ্রিডম লাগবে, একটু স্পেস লাগবে, ওটা তোমাকে দেওয়া হবে না, তাই লিডার পাচ্ছি না এভাবে। অ্যান্ড লিডার্স আর ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট ফর দ্য চেঞ্জ। বাট একদিক থেকে একটা আমি যেই হোপটা দেখি, দ্য লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল, সেটা হচ্ছে লিডার এমন না যে সবসময় একটা মানুষ থাকবে। কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াও অনেক সময় গ্রুপ হিসেবে একটা লিডারশিপ থাকতে পারে, যেখানে একটা ফেস লিডার হয় না, একটা গ্রুপ চালায়। সো এটা হলে সুবিধা কি, এটাকে ডিসব্যান্ড করা ডিফিকাল্ট। একটা লিডারকে ইজিলি অ্যাটাক করে সরায় ফেললে পুরো আন্দোলনকে নষ্ট করে যাওয়া যায়। বাট কোনো একটা লিডারশিপে, কোনো একটা মুভমেন্টে যদি একটা সিঙ্গেল ফেস না থাকে, দ্যাট ক্যান বি মাচ মোর ডেঞ্জারাস টু দ্য অথরিটি। তাই দ্যাট ক্যান বি অ্যান অপশন আমার কাছে মনে হয়। এটা যখন বাংলাদেশকে ফিগার আউট করবে, মেনি থিংস উইল হ্যাপেন আমার কাছে মনে হয়। সো দেয়ার ইজ এ হোপ অফকোর্স। এরপর আসি কিছু কিছু জায়গায় যেখানে জাস্ট আমরা কনফিউজড। ইটস লাইক একটা পার্সন যে ইনসিকিউর, কিংবা সে বুঝতেছে না যে তার আসলে স্ট্রেংথ উইকনেস কী। সে কি আসলে সিএসসিতে যাবে, নাকি বাংলা পড়বে, নাকি সংস্কৃতি পড়বে, নাকি সে ফাইন্যান্সিয়াল স্টাডিজ পড়বে, সে বুঝতেছে না। সিমিলারলি আমার কাছে অনেক কিছু জায়গায় মনে হয়েছে যে আমরা অনেক জায়গায় একটু এদিক ওদিক করে ফেলছি। যেরকম আমরা ভাষাকে ইন্টেলেক্টের সাথে গুলাই ফেলছি, কিংবা আমরা আরব কালচারকে রিলিজনের সাথে গুলাই ফেলছি, কিংবা আমরা মুখস্থ করাকে জ্ঞানের সাথে মিলাই ফেলছি, কিংবা আমরা সম্পদকে ইভিলের সাথে, পাপের সাথে মিলাই ফেলছি। নট নেসেসারিলি সবগুলো জিনিস একই জিনিস। একটা মানুষ স্মার্ট হতে পারে কিন্তু সে জাস্ট একটা ভাষা জানতে পারে, ভাষার জাস্ট একটা মাধ্যম। বাট আমরা ইংলিশকে মেজার অফ ইন্টেলেক্ট বানায় ফেলছি, প্রবলেম। আরব কালচারটা আমি এক্সপ্লেন না করলাম, এটা এগেন রিস্কি। এবং আমি একটা জিনিস বারবার বলে রাখি যে সিন্স ইটস অলমোস্ট 40 মিনিটস রিচ করতেছে,
ফ্রিডম অফ স্পিচ যে আমরা তো কমপ্লেন করি, আমার কাছে মনে হয়েছে যে মাই ফ্রিডম অফ স্পিচ হ্যাজ বিন আন্ডার ফায়ার মোর ফ্রম দ্য layman than from the authority. Yeah, there's that. Yeah. সো আমরা অনেক সময় যেটা করছি, সম্পদকে আমরা ইভিল ভাবা শুরু করছি। বাট দ্য প্যারাডক্স ইস, আমাদের পুরো সোসাইটি এমনভাবে ক্রাফটেড, এমনভাবে তৈরি যে আমরা সম্পদের পিছিয়ে দৌড়াচ্ছি, বা অ্যাট দ্য সেম টাইম আমরা সম্পদকে ইভিল বলি। সম্পদ ইভিল না, সম্পদ ইন্টেনশনটা ম্যাটার করে, যে তুমি এটা কি দেখানোর জন্য করতেছো, অহংকার করার জন্য করতেছো, খালি নিজের পেট পূজা করার জন্য করতেছো। ইট ডিপেন্ডস সম্পদ কি আসলে ইভিল নাকি না। বাট যেই জিনিসটা পিছিয়ে আমরা লাইফের বছর পর বছর কাটাই দিচ্ছি, সেই জিনিসটাকে হিংসা করা, এটা একটা বড় প্যারাডক্স আসলে আমার কাছে মনে হয়েছে। সো আমার কাছে মনে হয়েছে ভাষা, স্পিরিচুয়ালিটি, এডুকেশন, ওয়েলথ, এই সবগুলো জায়গাতে আমাদের এমন কিছু ধারণা আছে যেটা একটা ইটস অলমোস্ট লাইক আমরা গাড়ি চালাচ্ছি ঠিকই, বাট একটা ব্রেকের মধ্যে একটা পা একটু লাগায় রাখছি। সো আমরা গাড়ি ফুল স্পিডে আমরা নিতে পারতেছি না, একটু সুস্পষ্ট ধারণা থাকা দরকার। বাট ইভেনচুয়ালি আমি বুঝলাম যে এই যে বিভিন্ন ভুল ধারণা, এই ভুল ধারণাগুলো জ্ঞানের অভাবের কারণে না। এটা একটা খুবই ডিপ্রেসিং দিন ছিল যেদিন যখন বুঝতে পারছিলাম যে, আমি ভাবছিলাম যেহেতু আমি টিচিং লাইনে আসি, সো আমি সবসময় ভাবছি যে ওকে, ইফ আই ট্রাই হার্ডার, আমি যদি একটু সুন্দর করে গুছানোর চেষ্টা করি, আমি যদি একটু ভালো মতো বোঝানোর চেষ্টা করি, আমার রিসোর্স ম্যাটেরিয়াল যদি ভালো করি, তাহলে হয়তো বা আমি ইগনোরেন্সকে নলেজ দিয়ে রিপ্লেস করতে পারবো, আমি মূর্খতাকে জ্ঞান দিয়ে রিপ্লেস করতে পারবো। এটা আমি ভাবতাম। বাট পরে আমি বুঝলাম যে না, দিস ইজ নট নেসারেলি দ্য কেস। মূর্খতাকে খালি জ্ঞান দিয়ে সরানো যায় না, কারণ কিছু কিছু জায়গায় মূর্খতাকে চাষ করা হয়, কিছু কিছু জায়গায় মানুষের ইগনোরেন্সকে, তাদের না জানাকে কাল্টিভেট করা হয়, যেন তারা না জানুক, তারা যেন ভুল ধারণায় থাকুক। কেন করা হয়? কারণ এটার মাধ্যমে বিভিন্ন পাওয়ার ডিস্ট্রিবিউট হয়, এটার মাধ্যমে বিভিন্ন ক্ষমতার আদান প্রদান হয়। তাই মানুষকে যদি বিভিন্ন জায়গায় ভুল বুঝায় রাখা যায়, ম্যানিপুলেটেড অবস্থায়, ব্রেইন ওয়াশ অবস্থায় রাখা যায়, তাহলে তাদেরকে কন্ট্রোল করা যায়। এবং ওইটা বুঝার পর আমি বুঝতে পারছি যে ও, একজন টিচার হিসেবে তুমি লাখ লাখ ট্রাই করতে পারো মানুষকে বোঝানোর জন্য, জ্ঞান দেওয়ার জন্য, বাট তুমি যদি সিস্টেমেটিক্যালি ওই পাপিগুলোকে সরাইতে না পারো যারা মূর্খতাকে চাষ করতেছে, তাহলে আসলে মেইন প্রবলেমটা সলভ হবে না। তুমি কেমোথেরাপি দিয়ে যাচ্ছ, বাট হয়তো তোমার আসলে দরকার ছিল সার্জারি করে কেটে ফেলা জিনিসটা। কেমোথেরাপি দিচ্ছ, ক্যান্সারটা যাচ্ছে, আবার কিছুদিন পর আবার ওই সোর্স থেকে আবার বাড়তেছে। বাট একবার যদি সার্জারি করে সরাই ফেলতে পারো, তাহলে তোমাকে বারবার কেমো দেওয়া হয়তো বা লাগতেছে না। দ্যাট হ্যাজ বিন ওয়ান অফ মাই রিয়েলাইজেশন। এবং এটা একটা খালি দেশ সম্পর্কে রিয়েলাইজেশন না, এটা লাইফ সম্পর্কে রিয়েলাইজেশন। সেটা হচ্ছে সিস্টেম যেভাবে আছে সেভাবে থাকার একটা কারণ আছে। আমি অনেক সময় ভাবতাম যে এত স্লো কেন, এত ইনএফিশিয়েন্ট কেন, এত স্লো চলতেছে কেন, মানুষ কি লেজি নাকি না? বাট পরে দেখলাম না, এটা রাখার কারণ আছে। হয়তো বা এটার মাধ্যমে কেউ ঘুষ আদায় করতে পারবে, তাই সিস্টেমটা এইভাবে করে রাখছে। কিংবা এখান থেকে হয়তো কেউ প্রফিট করতে পারবে, তাই সে সিস্টেমটাকে এভাবে নষ্ট করে রাখছে। এক একজনে এক এক ধান্দা। সো দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট যেটা আমি বুঝলাম, যে এমন না যে আমাদের দেশটা খারাপ, এমন না যে আমাদের রিসোর্স নাই, ইটস জাস্ট কিছু কিছু জায়গায় ইচ্ছা করে জিনিসগুলোকে এইভাবে রাখা হয়েছে, কারণ কিছু মানুষ ওখান থেকে স্বার্থটা হাসিল করে। তাই তুমি দেশকে যদি খারাপ ভাবো, দেশকে নিয়ে যদি কমপ্লেন করো, কিছু কিছু সময় তুমি ভুল হবা। কারণ ইটস নট দ্য কান্ট্রি দ্যাট ইজ দ্য প্রবলেম, ইজ দ্য সামটাইমস দ্য পিপল হু আর দ্য প্রবলেম। এরপর সবার কাছে আরেকটা জিনিস যেটা আমরা করি, যে আমাদের একটা স্লেভ মেন্টালিটি, যেটা আমি স্লেভ মেন্টালিটি বলবো না, বাট মনে করো বাইরে বিভিন্ন জায়গায় যখন মানুষ যায়, তারা সার্ভিস দেয় যেন মানুষটা আবার আসে। বাট আমাদের অনেক জায়গায় যখন ট্যুরিস্ট স্পটে বিদেশিরা আসে, এমনভাবে ভিক্ষা করা হয়, এমনভাবে তাঙ্গ করা হয়, বিরক্ত করা হয়, যে তারা হয়তো আর কোনো দিনে আসবে না। আমি বুঝি কেন, কারণ আমাদের দেশে অফকোর্স সার্ভাইভাল ইজ ডিফিকাল্ট, তাই একটা সুযোগ পাইলে সে যথেষ্ট সম্ভব টাকাটা কামাই নেওয়ার চেষ্টা করে। বাট সে এটা বুঝতেছে না যে আমি যদি এখন তাকে ভিক্ষা না করি, উল্টা সার্ভিস দেওয়ার চেষ্টা করি, ও আমার কাছে আরও 10 বার আসবে, আরও 20 বার আসে, তখন আমি আরও বেশি আর্ন করতে পারবো। বাট যেই মানুষটা আসলে ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছে, তাকে আসলে লং টার্মে আরও বেশি ভাত ডাল আসবে এই স্বপ্ন দেখায় যে কিছু করানো যাবে, এটা আসলে একটু দূরপাল্লার চিন্তাভাবনা আসলে। দ্যাটস অ্যানাদার থিং।
আরেকটা বিষয় হচ্ছে সবাই না, বাট অনেকে, আমি এখানে বলতেছি না, আমি জেনারেলাইজ করতেছি না, বাট অনেকে নিজেদেরকে অনেক সৎ ভাবে, নিজেদেরকে অনেক সহজ সরল গোবেচারা মজলুম ভাবে। বাট ইন রিয়ালিটি আমার কাছে মনে হয়েছে অনেক ক্ষেত্রে এই মানুষগুলো আসলে যে সুযোগের অভাবে সৎ, সুযোগের অভাবে সৎ। অ্যান্ড দ্যাটস ইট। তারা হয়তো ভাবছে যে না আমার কাছে অর্থ সম্পদ নাই তাই আমি কত ভালো মানুষ, বাট ওর কাছে হয়তো সম্পদ যখন যায় তখন যে করে এটা আসলে অন্য লেভেলের। এবং এটা আসলে মানুষকে যতটা দেখছি আমি, যখন আমি বিভিন্ন মানুষকে পজিশনে যেতে দেখছি অ্যান্ড চেঞ্জ হতে দেখছি, তখন আমি বুঝছি ও অনেকেই জাস্ট নিজেদেরকে ভিকটিম ভাবে, বাট তাদেরকে যখন এই সেম পাওয়ারটা দেওয়া হয় তারা ঠিক তাদের অপ্রেসারটার মতোই হয়ে যায়। বাট দেন এগেন সব মানুষের জন্য প্রযোজ্য না, বাট দিস ইজ কাইন্ড অফ স্যাড আসলে অ্যাট দ্য সেম টাইম। এরপর আসি ওয়ান অফ দ্য বিগেস্ট ডিফারেন্সেস যেটা কারণ আমার মনে হয় সেটা হচ্ছে আমাদের সিস্টেমটাই এমন যেটার মাধ্যমে আমরা একজন একজনকে বুঝতে না, উল্টা না বুঝতে বেশি ফোর্সড হই। যেরকম আমাদের কারিকুলাম 4টা অ্যাটলিস্ট যদি আমি বলি, 4 ধরনের কারিকুলাম প্যারালালি চলতেছে। তাই একই বয়সের একটা মানুষ ডিফারেন্ট প্যাথে গেলে সে ডিফারেন্টভাবে বড় হবে। এবং আমি যখন বড় হয়েছি আফটার ইউনিভার্সিটি লেভেলে, যখন ডিফারেন্ট ডিপার্টমেন্টের মানুষের সাথে কথা বলছি ডিফারেন্ট ডিসিপ্লিনের, তখন আমি বুঝছি যে আমাদের গ্রোথটা, আমাদের বড় হওয়া কতটা ডিফারেন্ট। আমরা বাংলাদেশকে নিয়ে, আমাদের দেশকে নিয়ে কতটা ডিফারেন্টলি আসলে ভাবি। এমন কিছু কমন যে গ্রাউন্ড লাগে, ওরকম অনেকগুলো কমন গ্রাউন্ড আমাদের অনেকগুলো জায়গায় তৈরি হয় নাই। অ্যান্ড ইউনিভার্সিটি লাইফে যেরকম বিভিন্ন পলিসি নিয়ে যে বিভিন্ন মানুষের মধ্যে মারামারি, এটা শুরু হয় অনেক আগে থেকে। 4টা যে ডিফারেন্ট লাইন আছে সেখান থেকে শুরু হয় জিনিসটা। ইউনিভার্সিটির লাইফে যে সবাইকে এক জায়গায় আনা হয় তখন বোমটা বাস্ট করে। বাট এই যে ডিফারেন্সগুলো যে তৈরি হয়, কমন যে আইডেন্টিটি থাকে না, এটা শুরু হয় অনেক আগে থেকে। হ্যাঁ, ওটা আরেক জিনিস যে আমাদের এতগুলো কেন এডুকেশনাল লাইন আর কি। সো এই ছিল হচ্ছে ওভারঅল অবস্থা যা আমি দেখতেছি। আই এম জাস্ট ট্রাইং টু ফিগার আউট যে আমি এখানে কী রোল প্লে করতে পারি, অ্যান্ড আমি কনস্ট্যান্টলি বোঝার চেষ্টা করতেছি। কারেন্টলি আমি যা বুঝছি সেটা হচ্ছে যে বেশি এটা হচ্ছে 48 লস অফ পাওয়ার, রবার্ট গ্রিনের একটা লেসন ছিল। মাই গুডনেস, এই বইটা মাই গুডনেস ইনসেইন। আমি এখনও বইটা পুরো শেষ করিনি, বাট ইনসেইন। সেটা হচ্ছে একটা কথা ছিল যে নেভার আউটশাইন ইয়োর মাস্টার, কিংবা ওভারঅল দ্য কনসেপ্ট ইজ যে বেশি বার বেরো না, তাহলে কি জানি ছাগলে মুড়ে খাওয়ায় না, কি জানি আছে না। তো আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে যে আমাদের দেশটা যদি একটা মনে করো একটা অডিটোরিয়াম হয়, এবং তুমি যদি ভাবো যে তুমি স্টেজে যে পারফর্ম করবা, তাহলে একটা জিনিস জেনে রাখিও যে পারফরমেন্সের শেষে ফুল দেওয়ার চেয়ে ডিম বেশি ছোড়া হইতে পারে, ঠিক আছে? তো এইটাই জাস্ট মাথায় রেখে তারপর তুমি ডিসাইড করিও। আমার কাছে মনে হয় যারা এই দেশে লিডার হয় তাদের অন্য লেভেলে স্ট্রং হওয়া লাগে। ইটস জাস্ট ইনসেইন, ইটস জাস্ট শিয়ার ইনসেইন। এবং ভালো মানুষ হওয়ার জন্য ডিসপ্রপোর্শনেটলি ভালো হওয়া লাগে, খারাপ হওয়ার জন্য একটু এফোর্ট দিতে হয়, মুখস্থ মনে রাখা লাগে যে কী মিথ্যা কথা বলছে অ্যান্ড স্টাফ, এতটুকু কঠিন কাজ করতে হয়। বাট ভালো হওয়ার জন্য ডিসপ্রপোর্শনলি 10 গুণ 100 গুণ বেশি ভালো হইতে হয়। অ্যান্ড আই এম কনস্ট্যান্টলি ট্রাইং টু ফিগার আউট যে হোয়াটস দ্য রোল, কী করা যায়, ও হাউ ক্যান উই গেট এভরিওয়ান টুগেদার। এবং আমি কনস্ট্যান্টলি, আমি যেটা করছি গত মাসে, আমি বিভিন্ন লিডারের লাইফের বায়োপিক দেখছি, যেগুলো মুভিজ আছে। আমি ম্যালকম এক্সেরটা দেখলাম, মহাত্মা গান্ধীটা দেখলাম, আর আরও অনেকগুলো দেখছি। তারপর ব্রিটিশ কিংডম ওগুলো দেখলাম। তো আমি দেখলাম যে কেউ যদি পাওয়ারের জায়গা থেকে আসে তারা কীভাবে লিডারশিপ করছে, যারা স্ট্রাকচারের জায়গা থেকে আসে তারা কীভাবে লিডারশিপ করছে। আমি বিভিন্ন দেশের এক্সাম্পলগুলো দেখে আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট উইল ওয়ার্ক হিয়ার। অ্যান্ড আমি জানি যে আমার লাইফে মনে করো আমি যদি 2050 পর্যন্ত থাকি, 2টা মেজর ক্রাইসিস হবে এবং ইটস কামিং, আই নো ফর এ ফ্যাক্ট। ইটস জাস্ট আই এম ট্রাইং টু ফিগার আউট যে আমার রোল এখানে কী হবে। ইটস জাস্ট যে ক্রাইসিস আমি কথা বলতেছি, একটা হচ্ছে পলিটিক্যাল ক্রাইসিস হবে, একটা ইকোনমিক্যাল ক্রাইসিস হবে। এটা হবেই হবে, এটা ইটস জাস্ট, ইটস নট কান্ট্রি স্পেসিফিক প্রবলেম। ইকোনমিক্যাল যে লুপগুলো, যে ব্লাস্টগুলো হয়, এটা পিরিয়ডিক্যালি হয়, পুরো গ্লোবালি হয়। কারেন্টলি যেরকম আমরা রেসেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা হয়। সো হবে এই জিনিসটা, এটার মধ্যে অনেক চেঞ্জ হবে। অ্যান্ড ক্রাইসিস ইজ দ্য বেস্ট। ক্রাইসিস হচ্ছে এমন একটা মোমেন্ট যে মোমেন্টে একটা প্রপার লিডার দিয়ে কান্ট্রি চেঞ্জ করে ফেলা যায়।
সো ইটস জাস্ট আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড যে এখানে কী রোল প্লে করা যায়, মেবি নট অ্যাজ এ লিডার, মেবি অ্যাজ এ ফলোয়ার, যদি আমি ফলোয়ার হয় উইচ লিডার টু ফলো অ্যান্ড অল দিস আদার পয়েন্টস। আমার কাছে মনে হয় উই আর অল কনফিউজড ইন সাম ওয়ে অর আনাদার অ্যান্ড ইটস ওকে। ইটস জাস্ট আই উইশ উই হ্যাড মোর কনভারসেশনস। আই জাস্ট উইচ আমার সবথেকে, আমি তো অনেকভাবে বলছি আমার সবথেকে বেশি খারাপ কোন জিনিস লাগে, বাট আমার একটা জিনিস খারাপ লাগে যে আমি লাস্ট এটা বলে আমি শেষ করব। আমার কাছে মনে হয় আমাদের সবথেকে বড় একটা লিমিটিং ফ্যাক্টর হচ্ছে আমরা যখন কোনো একটা জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করি, আমরা দল ভারী করার কনসেপ্টটা বুঝি না। বদলানোর জন্য তোমাকে যতগুলো মানুষকে দরকার তোমার টিমে আনতে হবে, বাট যখন কোনো একটা ইস্যু আসে, ও তুই এটা নিয়ে কথা বলিস না, তোকে পচাবো আমি, ও তুই জিনিসটা নিয়ে জানোস না, তোকে পচাবো আমি। না, তোমাকে যদি আমি না পচায়, তোমাকে আমি যদি বুঝাইতাম, তুমি হয়তো আমার টিমে আসতা এবং পরিবর্তনটা করতা। তুমি হয়তো এই ইস্যু নিয়ে কথাবার্তা বলো নাই, বাট আমি তোমার সাথে স্টিল ভালো ব্যবহার করছি, কারণ আমি জানি যে তুমি হয়তো কোনো না কোনো ভয়ে, মায়ের খাওয়ার ভয়ে কিংবা অন্য যে কোনো ভয়ে তুমি হয়তো কথা বলতেছো না। অ্যাটলিস্ট আমি তোমার কাছে রিচ আউট করবো যেন পরে কোনো না কোনো সময় তুমি মন বদলাও এবং তুমি আমার সাথে জয়েন করো। বাট আমাদের দেশে ওই জিনিস আমি দেখি না, যে সামটাইমস ইটস জাস্ট অ্যাবাউট ইগো, যে না আমি করতেছি, আমি একাই করতেছি, এবং তুমি যদি করতে যাও তুমি অনেক বড় একটা দাঁড়ায় যাবা, তারপর বাকি অনেকজন মানুষের ডিম ছোড়া শুরু করবে, কারণ কেউ কাউকে লিডারশিপ পজিশনে দেখতে পছন্দ করতেছে না। সো আরও অনেক কিছুই বলছি, আই অ্যাপোলজাইজ। ফার্স্ট অফ অল আমি অ্যাপোলজাইজ করে রাখতেছি, কারণ আমি খুবই খারাপ খারাপ কথাবার্তা বলছি, খুবই খারাপ কথাবার্তা বলছি। অ্যান্ড অফকোর্স আমার ধারণাগুলো ভুল, কারণ আমি জাস্ট দেশের একটা পার্সপেক্টিভ বুঝি। একদিক থেকে আমি নিজেকে বলি যে আমি আসলে অন্য যে কোনো মানুষের চেয়ে বেশি ক্যাম্পাসে গেছি, কারণ আমি গত 8 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ঘুরতেছি। সো আমি অনেক ডাইভার্সিটি দেখছি, যেটা অধিকাংশ মানুষ দেখে নেই। বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এটা আমার খালি অহংকার বাড়াবে, তাই আমার সবসময় একটা ওপেন মাইন্ড রাখা উচিত, যে আমি এখনও 99.9% জিনিস দেখি নেই যেটা আসলে দেশ নিয়ে আমার ধারণাকে স্পষ্ট করবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু নো দেশের মানুষের সাথে কী জানে অ্যান্ড স্টাফ, সো দ্যাট আই আন্ডারস্ট্যান্ড দ্য পিপল অ্যান্ড ওয়াই ইজ দ্যাট নেসেসারি। এটা আসলে কোয়েশ্চেন করা দরকার যে কেন দেশকে যারা নেসেসারি। এক একজন এক একটা কথা বলবে, বাট আমার কাছে জিনিসটা মনে হয় যে তুমি তাদের জন্য কাজ করতে পারবা না যাদেরকে তুমি ঘৃণা করো। তুমি দেশের মানুষকে ঘৃণা করেই দেশের জন্য কাজ করতে পারবা না। তুমি তো দেশেই কাজ করতেছো, তাই না? তাই দেশকে যদি তুমি ভালো না বাসো, তোমার কাজটা তো দেশের মানুষকে সার্ভ করতেছে। তাই তুমি যাদের জন্য কাজ করতেছো তাদেরকে ঘৃণা করে তুমি কাজ খুব একটা বেশি দূর করতে পারবে না। তাই আই আন্ডারস্ট্যান্ড তোমার অনেক ফ্রাস্ট্রেশন আছে, তুমি অনেক রেগে আসছো, আমারও আছে অনেক রাগ, ক্ষোভ। বাট আমার মনে হয় যেটাই হোক না কেন, দিস জেনারেশনাল হেট হ্যাজ টু স্টপ। অ্যান্ড আমি যত ভালো বুঝতে পারবো, দেশকে ভালোবাসতে পারবো, তত আমি ভালো মানুষ হতে পারবো এবং ভালো অ্যাক্ট করতে পারবো। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমি ওই ডিলিউশনাল গ্রুপ অফ পিপলের মধ্যে, যারা হয়তো একটু অপটিমিস্টিক হওয়ার চেষ্টা করতেছি অ্যাবাউট দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি। দ্যাট উড বি মাই স্টেটমেন্ট। অ্যান্ড থ্যাংকস ফর লিসেনিং। ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি ইউজুয়ালি যে জিনিসটা বলি সেটা হচ্ছে আই লাভ ইউ বলি, বাট আমার মনে হয় আমি একটা ফাইনালি অনেক দিন পর আমি একটা ভালো জিনিস পাইছি যেটা আমি বলে শেষ করতে চাই, অ্যান্ড সেটা হচ্ছে টেক কেয়ার অফ ইয়োর সেলফ। এটা খুব কমনভাবে ইউজ করা হয়, এত কমনভাবে ইউজ করা হয় যে আমরা কথাটা অর্থ ভুলে গেছি। আমার কাছে মনে হয়েছে যে অনেক সময় মেইলে লিখি রিগার্ডস সিনসিয়ারলি, বাট এটা এত ইউজ করছি যে ওয়ার্ডটা মিনিংই হারায় গেছে। সিমিলারলি টেক কেয়ার অফ ইয়োর সেলফ কিংবা গিভ ইয়োর সেলফ দ্য লাভ দ্যাট ইউ ডিজার্ভ, এই জিনিসটা আমি জানি না কতটা বলি, বা নিজের যত্ন নিও। আমরা নিজেদের প্রতি অনেক বেশি কঠোর, আমরা মানুষের প্রতি যত না কঠোর, যত না হিংস্র, তার চেয়ে বেশি হিংস্র আমরা আমাদের নিজেদের প্রতি। এবং প্রতিটা দিন আমি জিনিসটা আরও বেশি করে বুঝতে পারতেছি। অ্যান্ড আই হোপ ইউ টেক কেয়ার অফ ইয়োর সেলফ। অ্যান্ড এগেইন আমি মনে লাগে লাস্টে অ্যাগেইন আমি বলে যেতে চাই যে সম্পূর্ণ ধারণাগুলো আমার যতগুলো আছে কোনোটাই ঠিক না। আমার জানার অনেক কিছু আছে, অনেকগুলো ভুল আছে। আমি কাউকে অফেন্ড করে থাকলে আই রিয়েলি অ্যাপোলজাইজ, বাট ইটস জাস্ট আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড মাই কান্ট্রি। এবং এটা নিয়ে যদি আমি কাউকে অফেন্ড করে ফেলি, দ্যাট জাস্ট প্রুভস মাই পয়েন্ট, যে তুমি জাস্ট আমার শত্রু হতে চাও ইনস্টেড অফ ট্রাইং টু মেক মি আন্ডারস্ট্যান্ড ইয়োর পয়েন্ট। অ্যান্ড আই হোপ দ্যাট ডাজ নট হ্যাপেন, অফকোর্স। সো বাই, আল্লাহ হাফিজ।